নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 8টা, আর সকাল 8টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে এই যে সোজা চলে এসেছি কিচেনে। তো এখন সকালকার টিফিনটা একটু করব। তো পাউরুটি ছিল ঘরে, মানে স্লাইস রুটি ছিল, তো সেটাকে বাটার দিয়ে করব, বাটার টোস্ট করব আর কি। আর এদিকে চা বসিয়ে দেব। এখন তো আমাদের এখানে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার চলে এসেছে, বেশ ঠান্ডা পড়ে গেছে। সকালের দিকে অন্তত বেশ ভালোই ঠান্ডা লাগে, আবার রাত্রেও ঠান্ডা লাগে। তো এরকম ঠান্ডার মধ্যে গরম গরম চা আর তার সঙ্গে বাটার টোস্ট দারুণ খেতে লাগে। বাটার টোস্ট শুধু আমাদের দুজনের জন্যই করব, কারণ ছেলে বললো মা আমাকে একটু ম্যাগি করে দাও, ম্যাগি খাবো। তো এরকম শীতের সময় না দেখবেন ম্যাগি স্যুপ এই ধরনের জিনিস খেতে ভীষণ ভালো লাগে। আর ম্যাগি যদিও আমি ছেলেকে খুব একটা বেশি দিই না, কারণ পছন্দ করি না, তবে মাঝে সাঝে দিই। আমার চা করা হয়ে গেলে বাবু নিজেই ম্যাগিটা করে নেবে, কারণ আমার ম্যাগি নাকি ওর মন মতো হয় না, ও একটু বেশি সুপি সুপি খায়, তো নিজের ম্যাগি নিজে করে খেতেই বেশি পছন্দ করে। তো আমি চাটা করে নিই, ও নিজেই করে নেবে। যাই হোক, এদিকে আমার চা হয়ে গেছে, আর এই যে আমার বাটার টোস্টও হয়ে গেছে, একদম কড়কড়া বাটার টোস্ট। দুর্দান্ত সকালকার একটা ব্রেকফাস্ট। তো ওদিকে চা খেয়ে সোজা চলে এসেছি ঘরের কাজে। তো সবার প্রথম কাজ থাকে বেডটাকে ক্লিন করে নেওয়া, কারণ বেডটাই অগোছালো বেশি লাগে, চোখে বেশি লাগে। কারণ অন্যান্য জিনিসগুলো একটু এলোমেলো থাকলেও খুব একটা চোখে লাগে না, তবে বেডটা ক্লিন মাস্ট প্রয়োজন। আমার কাছে তো মানে বিছানার চাদর সব সময় টান টান থাকবে সেরকম না হলে ভালোই লাগে না। ক্লিন বিছানা আমার ভীষণ ভালো লাগে, মানে একদম গোছানো থাকবে বিছানায়, চাদরে কোনো রিঙ্কেল থাকবে না, কোনো ভাঁজ পড়ে থাকবে না, সেরকম বিছানার চাদর সব সময় থাকবে, আমার ভীষণ ভালো লাগে। আর দেখবেন ঘরের মধ্যে সব থেকে বেশি জায়গাটাই হচ্ছে বেডের জায়গা, মানে অর্ধেক জায়গাটাই নিয়ে রাখে বেড। তো সেই জিনিসটা যদি একটু গোছানো টান টান না থাকে ভালো লাগে না দেখতে। আর একটা লোক এসেই বা কি বলবে বাড়িতে, যদিও আমাদের বাড়িতে সেরকম লোক আসে না। আর কে আসবে না আসবে তার উপর ডিপেন্ড করেও আমি ঘর দুয়ার গুছিয়ে রাখি না, আমার পার্সোনালি ভালো লাগে তাই আমি গুছিয়ে রাখি। জায়গার জিনিস জায়গায় থাকবে, আর সবকিছু গোছানো সাজানো ঘরবাড়ি দেখতে দেখবেন ভীষণ ভালো লাগে। মেন্টালি স্যাটিসফাই আসে আমার ওর থেকে, কাজের এনার্জি পাই, বা বাড়িতে ভীষণ ভালো লাগে এর জন্য। অগোছালো বাড়িতে দেখবেন ভালো লাগে না, গোছানো টিপটপ বাড়িতে শুধু আপনার নিজের না, মানে দেখবেন যে কেউ দেখেই বলবে যে বাহ বাড়িটা কি সুন্দর। বাড়ির মধ্যে না একটা নেগেটিভিটি পজিটিভিটির একটা ব্যাপার থাকে। আর আমার যেন মনে হয় বাড়ি ঘর দুয়ার নিট ক্লিন গোছানো, জায়গার জিনিস জায়গায়, এইগুলো থাকলে না দেখবেন বাড়ির মধ্যে ভীষণ পজিটিভিটি থাকে। আর আপনারা তো সবসময়ই বলেন মাম্পি তোমার ভিডিওর মধ্যে ভীষণ পজিটিভিটি কাজ করে, ভীষণ ভালো লাগে, আমি ভীষণ পজিটিভ এনার্জি পাই তোমার ভিডিও দেখে। আসলে কি বলুন তো, বাড়িটা হচ্ছে আমাদের কাছে মন্দিরের মতো। তো যেখানে আমরা বসবাস করি সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো না থাকে তাহলে ভালো লাগবে? কারণ সারা দিনের পরে দেখবেন কোথাও যেন বাড়িতেই শান্তি ক্লান্তি মেটে। বাড়িই সব থেকে মানুষের প্রিয় জায়গা হয়। আপনি যে রাজপ্রাসাদেই যান না কেন বাড়ির মতো শান্তি আপনি কোথাও পাবেন না। আর সেই বাড়িটাকে সবসময় মেনটেন করে রাখা খুব দরকার, শুধু একজন হাউস ওয়াইফের জন্য না, এটা বাড়ির প্রত্যেকটা মেম্বারকে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নর পেছনে একটু হলেও তার যোগদান কিংবা ভূমিকা থাকা দরকার। পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন বাড়িঘর থাকলে শুধু মানসিক না শারীরিক দিক থেকেও অনেক সুস্থ থাকা যায়। আর তাছাড়াও আপনারা সবাই আমার কাজের ভীষণ প্রশংসা করেন, আপনারা সবাই বলেন মাম্পি তোমার হাতের কাজ ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে, যার জন্য তোমার ভিডিও দেখতে এত বেশি ভালো লাগে। এর আগের ভিডিওতে তুলি কমেন্ট করেছে, এতদিন হলো তোমাকে দেখছি, ভিডিও তুমি বানাও একদম ক্লিন ভাবে, খুব ভালো লাগে, মনে হয় যেন ভিডিও শেষ না হয়, তোমার ভিডিও দেখতেই থাকি। সত্যি দিদি ভাই, তোমার ঘর তুমি নিজে তোমার কাজ সবকিছু পারফেক্ট। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এইভাবেই পাশে থেকো আর এইরকমই ভালোবাসা দিয়ে যেও। সুপ্রিয়া ব্লগস থেকে বোন কমেন্ট করেছে, দিদি ভাই পুরো ব্লগটা দেখলাম, তোমার কথা শুনতে শুনতে কখন যে তোমার ব্লগ শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। সুনিতা কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখা শুরুতেই লাইক দিয়ে দিই, কারণ তোমার ভিডিও তো ভালো হবেই, তোমার শরীর কেমন আছে, ভালো তো? আর সুনিতা এটাও লিখেছে, তোমার হাতের পায়েস আর ভালো হবে না তা কি হয় দিদি? থ্যাংক ইউ বোন। আর হ্যাঁ, আমি আগের থেকে অনেক ভালো আছি এখন, আর আমার অনেক ভালোবাসা নেবে, আর খুব ভালো থেকো। এর আগের একটি ভিডিওতে পপি কর কমেন্ট করেছে, গুড মর্নিং দিদি ভাই।
তোমার প্রতিটি ব্লগ আমার বেশ দারুণ লাগে, তবে কমেন্ট করা হয় না। জয় বুড়িমা, তোমার ভিডিও থেকে বুড়িমার সম্বন্ধে অনেক কিছু জানলাম। থ্যাংক ইউ দিদিভাই। মা আমায় কবে ডাকেন সেই আশায় রইলাম। তোমার কাজ কর্ম ভীষণ পরিষ্কার। বিউটি রিলেটেড যে কথাগুলো বললে, সত্যি কেউ আজকাল রিয়েলটা বলতে চায় না। আজ থেকে তোমার অনেক বড় ফ্যান হয়ে গেলাম। অবিরাম ভালোবাসা রইল তোমার জন্য। অসংখ্য ধন্যবাদ বোন, আমার অনেক ভালোবাসা নিয়েও খুব ভালো থেকো, আর এইভাবেই পাশে থেকে যেও, আর এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। সঞ্চিতা রয় কমেন্ট করেছে, দিদি তোমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ ডিয়ার। পায়েল দিদিভাই কমেন্ট করেছে, তোমার বেশিরভাগ বেডশিট সাদার মধ্যে, যেটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ গো দিদিভাই, আমারও সাদা বেড কভার খুব পছন্দের, ওই জন্য আমার কাছে সাদা বেড কভারের কালেকশনই বেশি রয়েছে। আর দিদিভাই এটাও লিখেছে, আর তোমার ব্লগ জানো আর 5টা ব্লগের থেকে অনেক আলাদা। এত ভালো লাগে তোমার টিপ টপ সংসার গোছানো কাজ দেখতে, কি বলবো, খুব মোটিভেট হই গো, আর নিজেও সেরকম করার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ বোন। ধন্যবাদ তো আমার দেওয়া দরকার, কারণ আমি যতই ধন্যবাদ দিই না কেন তাও কম হবে। আমার কাজকে তোমরা সবাই এত এত ভালোবাসা দিচ্ছ, এর থেকে বেশি কিছু পাওয়ার নেই। অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত ভালোবাসা দেওয়ার জন্য। প্রিয়াঙ্কা দিদিভাই এর আগের ভিডিওতে কমেন্ট করেছে, বীরনগরে তো কালকে ধুমধাম করে কার্নিভাল হয়েছিল। আমি ভেবেছিলাম তুমি হয়তো আসবে, বিশ্বাস করবে কি জানি না, আমি লোকজনের ভিড়ে তোমাকে খুঁজছিলাম। আসলে আমার বাড়িটা তোমার ননদের বাড়ির থেকে বেশি দূরে নয়। আসলে দিদিভাই কিছুদিন আগেই তো দিদিরা এসে ঘুরে গেল জগদ্ধাত্রী পুজোর মধ্যে, তো আমি তো ভিডিও শেয়ার করেইছি। আর সামনেই ছেলের পরীক্ষা রয়েছে, তো এই টাইমে তো কোথাও যাওয়ার কথা এখন আপাতত ভাবছেই না। তবে বীরনগরে কিন্তু লালন মেলায় যাওয়ার কথা আছে, যদি সুযোগ হয় তাহলে অবশ্যই দেখা করে আসবো। যাই হোক, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে। ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, মানে বিছানা টিছানা তুলে ঘর দুয়ার একেবারে গুছিয়ে নিয়েছি। আর সকালকার খাবারের যে কিছু টুকটাক বাসন ছিল সেগুলোও মাজা হয়ে গেছে। আর এদিকে গতকালকে বিজয় বাজার থেকে কটা বড়ি নিয়ে এসেছিল, তো এগুলো হাতে বানানো বড়ি, দেখেই বোঝা যাচ্ছে। তো একটা কাকিমা নিয়ে বসেছিল, তো সেখান থেকেই নিয়ে এসেছে। ওই মেশিনের বড়িগুলো না খেতে ভালো লাগে না, আর এই টাইম তো বড়ির সিজন, খুব ভালো বড়ি পাওয়াও যায়। তো একটু রোদে দিলাম, তারপরে কৌটোর মধ্যে রেখে দেবো। আর এই যে সকালে গাছে জল দেওয়া হয়েছে। তো এদিকে ঘরের সমস্ত কাজ করে রান্নার সবকিছু গুছিয়ে নিয়েছি, মানে যা যা মশলাপাতি করে পেঁয়াজ আলু টমেটো সবকিছু বানিয়ে নিয়ে বসে পড়েছি রান্না করতে। আর আজকে হচ্ছে একটু মাটন করব, তো প্রেসারে আগে মাটনটাকে সিটি দিয়ে নিচ্ছি। অন্যান্য দিনগুলো মাংস কষিয়ে তারপরে প্রেসারে দিই, তবে আজকে না প্রেসারে আগে সিটি দিয়ে তারপরে মাংসটা করছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করছি, তো দেখা যাক কিরকম হয়, আশা করছি ভালোই হবে। আসলে মাংসটা প্রেসারে সিটি দিয়ে নেওয়ার কারণটা হচ্ছে, মাংসটা হচ্ছে ফ্রিজে ছিল, বেশি মাংস ছিল না, অল্পই ছিল, তো ভাবলাম সেই মাংসটাকেই আজকে রান্না করে ফেলি। তো মাংসটাকে প্রেসারে সিটি দিয়েছি, তার কারণ অন্যান্য দিন কি করি, ফ্রিজে যদি ডিপ ফ্রিজে মাছ মাংস থাকে, পরের দিনকে রান্না করার কথা থাকলে হয় সকালে ফার্স্ট টাইমে বের করে রাখি, আর না হলে পরে বের করে না আমি ডিপ ফ্রিজের থেকে নর্মাল ফ্রিজে রেখে দিই। তাহলে কি বলুন তো, মাছটা বা মাংসটা নষ্ট হয় না, তবে যে বরফটা সেটা বেরিয়ে যায়, মানে সুবিধা হয় রান্না করতে পরের দিন সকালে। তো আজকে না আমার কাল রাত্রে খেয়াল ছিল না মাংসটা বের করে রাখার কথা, তো সেই জন্য একদম বরফ এঁটে ছিল। তো ওটাকে যদি আমি ঠান্ডা করার জন্য রাখতাম তাহলে আমার অনেকটা টাইম নষ্ট হতো, বসেই থাকতে হতো, আর নাই সেই জল চুবিয়ে কতক্ষণ লেগে যেত। তো ভাবলাম যে অল্পই মাংস রয়েছে, আগে প্রেসারে সিটি দিয়ে নিই, তারপরে কষিয়ে নেব। অনেকেই তো এরকম ভাবে করে, তো একদিন করে দেখি না কিরকম হয় খেতে। আসলে আজকে মাংস করার কথা ছিল না, ভেবেছিলাম মাছের ঝোল ভাত করব। তো ছেলে বলল যে মা ফ্রিজে মাটন রয়েছে, তো মাটন করো। তো দেখলাম ছেলে যেহেতু বলছে আর রয়েছে, ঠিক আছে সেটাই করি। তো হঠাৎ করেই মাংসটা বের করে হঠাৎ করেই রান্নার প্ল্যান হলো, তো সেই জন্যই আর কি বের করে রাখিনি। না হলে যদি আগের থেকে প্ল্যান থাকতো যে আমি পরের দিন সকালে মাংসটাই করব, তাহলে আমি অবশ্যই বের করে রেখে দিতাম। তো যাই হোক, দেখতেই পেলেন ওদিকে মাংসটা প্রেসারে সিটি দিয়ে আলুটা ভেজে খুব ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি। তারপরে ওদিকে কিন্তু আমি মাংসটাকে প্রেসারের থেকে বের করে রেখেছি, বের করে এই যে এবার এই যে মাংস, মানে এই যে সেদ্ধ মাংসটা আর তার সঙ্গে যে আলুটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস যে কোনো মাংস হোক না কেন, কষানোর উপর স্বাদটা নির্ভর করে। মাংস যত বেশি কষাবেন তত বেশি ভালো খেতে হয়।
আসলে মাটনটা রেখে দেওয়া হয়েছিল বিরিয়ানি করার জন্য। বেশিরভাগ সময় বাড়িতে যদি বিরিয়ানি করি সেটা চিকেন বিরিয়ানিই করা হয়, মাটন বিরিয়ানির রিস্কটা নিই না। আর মাটন বিরিয়ানি সেরকম করাও হয় না, চিকেন বিরিয়ানিটা চট করে হয়ে যায়, তো সেই জন্য চিকেন বিরিয়ানিটাই বেশি করি। তো ছেলে বলল যে না তুমি মাংসই রান্না করো, কারণ বিরিয়ানি রান্না করতে গেলে বিরিয়ানি বাড়িতে রান্না করা না একটু ঝামেলার বিষয়, অনেকটা সময় হাতে নিয়ে নামতে হয়। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকে মাংসের ঝোলই করে দিই, অন্য একদিন বিরিয়ানি করা যাবে বাড়িতে। আর বিজয় আবার বাড়ির বিরিয়ানি খেতে বেশি পছন্দ করে দোকানের বিরিয়ানির থেকে, বাড়িতে হলে একটু বেশি ভালো করে তৃপ্তি করে খায়। তো যাই হোক, দেখতেই পেলেন এদিকে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইবারে যে নিচে কড়াই যখন দেখবেন একদম এঁটে এঁটে যাচ্ছে, মানে একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার যে মাটন স্টকটা ছিল তো সেটাই দিয়ে দেব। তো আমি কিন্তু প্রেসারে সিটি দেওয়ার সময় ওর মধ্যে একটু তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম। তো এবার সেই মাটন স্টকটাকে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমার মাংস হয়ে গেছে, আর ভীষণ ভালো লাগছে না দেখতে, আর খেতেও না ভীষণ ভালো হয়েছিল, বেশ ভালো হয়েছিল। আমি ভাবিনি এরকম প্রেসারে সিটি দিয়ে রান্না করলেও এত ভালো খেতে হয়। তো যাই হোক, এদিকে আমার মাংস রান্না হয়ে গেছে, তো এবারে যে গরম মশলা দিয়ে একটু ঘি দিয়ে তারপরে নামিয়ে নেব। শুধু মাংসের ঝোল ভাতই করছি, আর কিছুই করব না, কারণ মাংস হলে তেমন কিছু প্রয়োজন হয় না। আর আমি যদি তরি তরকারি করি তাও ওরা খেতে চায় না, পাতে পড়েই থাকবে, আর নাই হলে আমাকে খেতে হবে। তো যাই হোক, শুধু মাংসের ঝোল ভাতই করেছি সেই জন্য। এখন রাত 11:30 বাজে, আমি এখন বসে ভয়েস দিচ্ছি, আর আমার ভয়েসের মধ্যে কিন্তু কুকুরের আওয়াজ পাবেন, রাস্তায় কুকুর ডাকছে আর আমি চুপচাপ বসে ভয়েস দিচ্ছি। যাই হোক, ওদিকে আমার রান্না হয়ে গেছে, আর টেবিলটা তো আগেই খুব ভালো করে মুছে নিয়েছিলাম। তো খাবারগুলো সব টেবিলের ওপর রেখে এবার রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। বাসন যা টুকটাক ছিল সেগুলোও আমার ধোয়া মাজা হয়ে গেছে। আচ্ছা, এর আগের ভিডিওতে আমি আমার যে বিস্কিটস আর যে স্ন্যাক্স রাখার যে র্যাকটা দেখিয়েছিলাম, তো সেই র্যাকটা নিয়ে অনেক কমেন্ট এসেছে যে দিদিভাই তুমি ওই র্যাকটা কোথা থেকে কিনেছো, কত দিয়ে কিনেছো, আর ওই র্যাকটা ভালোভাবে দেখাতে বলেছিল। তো আমি তো বলেইছিলাম যে আমি অবশ্যই দেখিয়ে দেবো, খুব ভালোভাবেই দেখাবো। তার আগে আমি চাইছি আমি হোম ট্যুরটা দিয়ে দিতে। আমাকে একটু সময় দাও, আমি খুব তাড়াতাড়ি হোম ট্যুরটা নিয়ে আসতে চলেছি। তো আমি হোম ট্যুরটা দেওয়া হয়ে গেলেই তারপরে আমার বাড়ির যে ফার্নিচারগুলো রয়েছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে আমি যেগুলো অনলাইন থেকে কিনেছি তো সেগুলোর লিংক আমি অবশ্যই প্রোভাইড করে দেব। তো যাই হোক, এদিকে আমার সব রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাঘরটাকেও খুব ভালো করে মুছে নিয়েছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, ভালো লাগলে একটু লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।